সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এবার আমরা অধ্যায় 3-এর 48 পৃষ্ঠার 14 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। অঙ্কটিতে বলা হয়েছে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 36 মিটার। 48 ও 36-এর লসাগু নির্ণয় করো। চলো আমরা লসাগুটা নির্ণয় করে ফেলি। আচ্ছা, লসাগু প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করেছি, 24 দুগুণে 48, তারপরে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যায়, 12 দুগুণে 24, 9 দুগুণে 18। এবার 2 দিয়ে যাবে না, কারণ 9কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে যায়, 3 4 12, 3 3 9, আর ভাগ করা যায় না। এবার 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 3। এবার চলো আমরা লসাগু করে ফেলি। লসাগু করলে এগুলো যদি আমরা গুণ করি তাহলে গুণফল হয় 144। সুতরাং লসাগু 144। আশা করি বুঝতে পেরেছ। এবার খ নং অঙ্কটি কি বলেছে? মেঝেতে বসানো যাবে। তার আগে একটু বলি, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, তোমরা এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করবে এবং কোনো ভুল করবে না। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, মেঝের দৈর্ঘ্য কত? 48, প্রস্থ কত? 36। এখন বৃহত্তম বলছে, বৃহত্তম থাকলে কি করতে হয়? গসাগু করতে হয়। তাহলে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে? অবশ্যই গসাগু করতে হবে। তাহলে চলো আমরা গসাগু নির্ণয় করি। গসাগু নির্ণয় করে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলি। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 48 ও 36-এর গসাগু যত তত। এবার 36 দিয়ে যদি 48-কে ভাগ করি তাহলে 36 একে 36, বিয়োগ করলে থাকে 12, এবার 12 দিয়ে যদি 36-কে ভাগ করি তাহলে 3 12 36, তার মানে বিয়োগ করলে 0। অর্থাৎ আমরা যদি এখানে গসাগু বের করতে যাই তাহলে সর্বশেষ ভাজক অর্থাৎ 12 হলো গসাগু। তার মানে হলো মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। 12 মিটার, সেন্টিমিটার না, 12 মিটার। তাহলে সুতরাং বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা গ নং প্রশ্নটা বের করি। তবে এটা মনে রেখো যে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। আবার বলা হয়েছে এই কার্পেটটা কিন্তু বর্গাকার। কার্পেটটা কি? বর্গাকার। তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে কিভাবে? বাহু গুণ বাহু। তো চলো আমরা পরের অঙ্কটাতে এটা ভালোভাবে একটু বুঝে নেব। তো পরের অঙ্কটা বলছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কয়টা কার্পেট লাগবে? আচ্ছা, মেঝেতে কয়টা কার্পেট লাগবে এটা বের করার জন্য 2টা তথ্য তোমার জানা জরুরি। প্রথমে হলো মেঝের আয়তন কত, আর জানা লাগবে যে একটা কার্পেটের আয়তন কত। অর্থাৎ মেঝের মাপ আর কার্পেটের মাপ জানতে পারলে তুমি কয়টা কার্পেট লাগবে সেটা বের করতে পারবে। চলো আমি গ নং বোঝানোর সাথে সাথে তোমাদের অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি। এখন আসো, যে অঙ্কটাতে বলা হয়েছে যে কয়টি কার্পেট লাগবে, আর এইটা বের করার জন্য আমাদের প্রথমেই বের করতে হবে যে মেঝের আয়তন কত, মেঝের ক্ষেত্রফল কত। তাই মেঝের ক্ষেত্রফল কিভাবে বের করব? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই মেঝের ক্ষেত্রফল বের হয়ে যায়। যেমন আমরা আগের অঙ্কটাতে দেখেছি যে এখানে
মেঝের আয়তাকার মেঝের দৈর্ঘ্য হলো 48 মিটার আর প্রস্থ হলো 36 মিটার। তাহলে আমি আগেই বলেছি যে মেঝেতে কয়টা কার্পেট বিছানো যাবে এটা বের করার জন্য আমার দুইটা তথ্য লাগবে, সেটা হলো মেঝের ক্ষেত্রফল কত আর কার্পেটের ক্ষেত্রফল কত। তাহলে মেঝের ক্ষেত্রফল আর কার্পেটের ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে মেঝের ক্ষেত্রফলকে কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই পেয়ে যাব কয়টা কার্পেট লাগবে। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে মেঝের ক্ষেত্রফল বের করা, তারপরের কাজ কার্পেটের ক্ষেত্রফল বের করা, তারপরে কয়টি কার্পেট লাগবে সেটা বের করব। তাহলে চলো মেঝের ক্ষেত্রফলটা বের করি। মেঝের ক্ষেত্রফল কি করে বের করব? মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে মেঝের দৈর্ঘ্য কত? 48 মিটার, প্রস্থ কত? 36 মিটার। এবার 48 36 গুণ করি, মেঝের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর কার্পেটের ক্ষেত্রফল বের করব কি করে? কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার, আর বলা আছে কার্পেটটা হলো বর্গাকার। কার্পেটটা কি? এই যে এখানে বলা আছে যে, আচ্ছা প্রশ্নটাতে এখানে একটা শব্দ বাদ পড়েছে, শব্দটা হবে যে মেঝেতে বসানো যাবে এরকম বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বর্গাকার হবে, ঠিক আছে, এখানে বর্গাকার হবে। তো সুতরাং তাহলে আমরা মেঝের ক্ষেত্রফল পেয়েছি, এবার কার্পেটের ক্ষেত্রফল বের করব কি করে? বলা আছে যে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখন আমরা জানলাম যে কার্পেটটা হলো বর্গাকার। কার্পেটটা কি? বর্গাকার। আর বর্গাকার কার্পেট হলে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তোমরা জানো, দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য তো আমরা এখানে পেয়েছি 12 মিটার, অতএব আবার এক বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করব, মানে 12 গুণ 12। তাহলে 12 গুণ 12 অর্থাৎ কার্পেটের ক্ষেত্রফল বের হয়ে যাবে, আর 48 গুণ 36 মেঝের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এবার মেঝের ক্ষেত্রফলকে কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে কয়টি কার্পেট লাগবে। চলো অঙ্কটি করে ফেলি, তারপরে আবার বুঝিয়ে দিই। এবার আমরা প্রথমেই বের করব মেঝের ক্ষেত্রফল। আয়তকার মেঝের দৈর্ঘ্য 48 মিটার, মেঝের প্রস্থ 36 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং আয়তকার মেঝের ক্ষেত্রফল সমান 48 গুণ 36 বর্গ মিটার। আর মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হয়ে যায়, এই জন্য বর্গ মিটার। আর গুণ করলে এখানে গুণ রাফে গুণটা দেখে নিবে, গুণ করলে হয় 1728 বর্গ মিটার। এবার এক নং হতে পাই বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। তাহলে কার্পেটটা বর্গাকার, যেহেতু কার্পেট বর্গাকার এটার দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য 12 মিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? 12 মিটার। তাহলে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল সমান 12 গুণ 12 বর্গ মিটার, 144 বর্গ মিটার। এবার আমরা পেয়ে গেলাম মেঝের ক্ষেত্রফল আর পেয়ে গেলাম কার্পেটের ক্ষেত্রফল। এবার এই কার্পেটের ক্ষেত্রফল দিয়ে মেঝের ক্ষেত্রফলকে যদি ভাগ করি তাহলে বের হয়ে যাবে কয়টি কার্পেট লাগবে। চলো ভাগটা করে ফেলি। সুতরাং সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে 1728 ভাগ 144, আর ভাগ করলে হয় 12। তোমরা ভাগটি রাফে অবশ্যই করে দিবে। উত্তর 12টি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অনেক অনেক ধন্যবাদ অঙ্কগুলো দেখার জন্য। পরবর্তী অঙ্কটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।